রাজ্য সরকারকে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে বলছেন সুপ্রিম কোর্ট। চালাক তারা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে, আমরা চাইবো তো। পশ্চিমবঙ্গবাসী তো চায় যে রাজ্য সরকার অন্ততপক্ষে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে কাজ করুন। তারা যে বিধি এনেছেন সেই বিধিটার এখনও সাংবিধানিকতা বিচার হয়নি। যখন সাংবিধানিকতা বিচার হবে তখন তো আসল জায়গায় লড়াইটা হবে যে এটা সাংবিধানিক কিনা। এই যে এতগুলো মানুষের চাকরি চলে গেছে, তারপরে ডিএ পেন্ডিং পড়ে আছে, 25% দিতে বলা হয়েছিল, সেটাও রাজ্য সরকার আবার সময় চেয়ে নিয়েছে, অর্থাৎ আদালতের অবমাননাই হয়েছে। তারপরে মানে রাজ্য সরকারের বক্তব্য যে রাজ্যের কাছে সেই পরিমাণ অর্থ নেই। তাহলে এই যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে 8,000 কোটি টাকা বরাদ্দ, এই টাকাটা তাহলে কোথা থেকে আসছে? এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কখনো তো সত্য কথা বলেন না, কখনো তথ্যভিত্তিক কথা বলেন না। অতএব ওর কথার খুব একটা গুরুত্ব আমি দিই না, আর কে দেয় আমি জানি না। আসলে রাজ্য সরকারি কর্মচারী যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা তিনি দিতে অস্বীকার করছেন। তার নীতিবোধটা এইরকম যে মানুষের ন্যায্য অধিকার তাকে বঞ্চিত করো এবং সরকারি টাকা অপ্রয়োজনীয় খাতে, সংবিধান বিধিসম্মত নয় এমন খাতে খরচ করো, সেটা ওর পরিকল্পনা। এখন পশ্চিমবঙ্গের মানুষ যদি আগামী দিনে এই পরিকল্পনাকে সঠিক বলে মনে করেন, তারা বিচার করবেন। কিন্তু এই যে বামেরা বারংবার মুখ্যমন্ত্রীকে, বা বিরোধীরা বিজেপি বাম উভয় মুখ্যমন্ত্রীকে চোর বলেন, তার দলের লোকজনকে চোর বলেন, কিন্তু তিনি তো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন যে রাজ্যটাকে শেষ করে দিয়ে এখন আপনারা সাধু সাজছেন। রাজ্যটাকে শেষ কে করেছেন সে তো তুলনামূলক তথ্যভিত্তিক ব্যাখ্যা করলেই হয়ে যায়। স্বাধীনতার পর থেকে বামফ্রন্ট গেছে 2011 পর্যন্ত রাজ্য সরকারের দেনা ছিল 1,79,000 কোটি টাকা, আর উনি কয়েক বছরে দেনা করে দিয়েছেন কত, 6,000 কোটি টাকা না 7,000 লক্ষ কোটি টাকা। তো কে শেষ করলো? আমি তো জানি না, আমিও তো একটা ছোট্ট সংস্থায় ছিলাম, আমি যখন দায়িত্ব নিই তখন কিছু দেনা ছিল, তা আমরা তো সঙ্গে দেনা শোধ করে দিয়েছিলাম, দেনাটাকে তো ঝুলিয়ে রাখিনি, শোধ করে দিয়ে তো উদ্বৃত্ত করেছিলাম। তথ্য বলছে, আমি তো ওদের মতো ডাক পিটিয়ে নিজের কথা বলা পছন্দ করি না। যদি 1,79,000 লক্ষ টাকা দেনা হয়ে থাকে, সেটা মেটাতে গেলে পরে 6 লক্ষ দেনা করতে হয়, এই পাটিগণিতটা উনি কোত্থেকে শিখেছেন? সুতরাং কিছু কথা বলে দেওয়া যায়, ভাসিয়ে দেওয়া যায়, সেই কথা তথ্যভিত্তিক কিনা সেই দায় ওরা নেন না। উনি রাজ্য সরকারের আয়ের উৎস যা হওয়া উচিত, এখানে কোনো শিল্প নেই, যা আছে তাও চলে গেছে। আজকে দেখছেন আপনারা যে এমনকি কেন্দ্রীয় সরকার পর্যন্ত তথ্য দিয়ে বলছেন যে এই রাজ্য থেকে প্রায় 6,000-এর উপর শিল্প চলে গেছে। আমরা তো মাঠে ঘাটে ঘুরে সেটা দেখতেই পাই। তো রাজ্য সরকার উৎসটা কয়, মদের দোকান তৈরি করেছেন তিনি, পাড়ায় পাড়ায় মদের দোকান তৈরি করে দিয়েছেন। এই মদের দোকান দিয়ে কতদিন রাজস্ব আসবে? কেন মদ খেতে খেতে একটা লোক তো নিঃস্ব হয়ে যাবে, তারপর রাজস্ব আসবে কোথায়? তাহলে এই যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যে খতিয়ানগুলো দেখালেন, এত ব্যবসা, উনি এত তথ্য, আমি তো একটা বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে আমি দাবি করেছিলাম যে আজ পর্যন্ত এই তথাকথিত বাণিজ্য সম্মেলন করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেই অনুপাতে কোথায় বিনিয়োগ হয়েছে, বক্তৃতায় না, শ্বেতপত্র, যে এইখানে এই বিনিয়োগ হয়েছে ইত্যাদি। সেদিনকে আমার সঙ্গে পথে একজন চাচাডাক উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা হলো, তিনি আলাপ করলেন, কথা বললেন। তিনি বললেন, তো চুপি চুপি স্যার আমরা একটা প্রজেক্ট চালু করেছি, টেকনিক্যাল প্রজেক্ট, খুব বেশি টাকার বলে, সেটা করতে গিয়ে যে পরিমাণ বাধা আমাদের মুখোমুখি হতে হয়েছে ভাবতে পারবেন না। তিনি বলছে কে এখানে বিনিয়োগ করবে? এখানে মমতার দল থাকবে আর বিনিয়োগ হবে, দুটো একসঙ্গে হতে পারে না। মানে বিনিয়োগ করতে তারা দিচ্ছেন না দুর্নীতির করার কারণে? দুর্নীতি, তোলাবাজি, গুন্ডাবাজি, নিজেদের লোক নিতে হবে, অদক্ষ লোক হলেও নিতে হবে, চোর হলেও নিতে হবে, এটা তো তৃণমূলের নীতি, আর তো কিছু না। কিন্তু এই যে নতুন যে প্রকল্পটা আমাদের পাড়া আমাদের সমাধান, এর আগে তো দুয়ারে সরকার ছিল, তাহলে এটা এইসব প্রকল্প হচ্ছে ছেলে ভোলানো নাম প্রকল্প। এই আমাদের পাড়া আমাদের সমাধান তো চিরকালই চলছে। আমি তো একটা উদাহরণ দিয়েছি, আমার 2012-তে বোধ হয়, 12-13 সালে মধ্যমগ্রামে একটি মেয়ে, ট্যাক্সি ড্রাইভারের মেয়ে ধর্ষিতা হয়েছিল। ওইসব দিকে এমন সন্ত্রাস ছিল, লোকে যেতে পারতো না। যাই হোক, আমি গিয়েছিলাম, তা আমাকে ওরা আটকাবার সাহস পাননি। কিন্তু যখন ফিরে আসি জায়গা থেকে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে, তখন তারা আমাকে ঘেরাও করে বললো আমাদের পাড়ার ব্যাপার। এটা তো আমাদের পাড়া আমাদের সম্বন্ধে, আমাদের পাড়ায় ধর্ষণ হয়েছে আমরা বুঝবো, আপনারা বাইরের লোক আসছেন কেন? এটা তৃণমূলের আদর্শ চিরকালই।
যে পাড়ায় গণ্ডগোল হচ্ছে তৃণমূলে ঝাঁপিয়ে পড়ে বলছে এটা আমাদের ব্যাপার, এখানে পুলিশের হস্তক্ষেপ দরকার নেই, কারো হস্তক্ষেপ দরকার নেই। ধর্ষিতা হলে ধর্ষিতাকে নিয়ে গিয়ে পার্টি অফিসে বলা হয়েছে আমার টাকা দিয়ে দিচ্ছি, মিটিয়ে নাও। মিটিয়ে যদি না নাও তাহলে কালকে তুমি থাকতে পারবে না। এই ঘটনা তো অহরহ ঘটছে। এবং সাম্প্রতিককালে যে ঘটনা দেখলেন বাঁশডাঁড়িতে যা ঘটেছে, এরপরেও আর কী করে আমরা সভ্য সমাজে বসবাসের মুখ দেখাবো তৃণমূলের আমলে? আমি তো যে অভিযোগ যদি সত্য হয় আমি তো বিস্মিত হয়ে যাই। ভদ্র ভদ্র বাচ্চা মেয়েটির মা সম্পর্কে আমার তো অনেক প্রশ্ন উঠে যায়। সেই মেয়েটি আজকে নির্যাতিত হয়ে এই পর্যায়ে পৌঁছে গিয়েছেন। সুতরাং যখন শাসন ক্ষমতায় দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তরা থাকে না, তখন সমাজে সর্বত্র চুইয়ে চুইয়ে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন বাড়ে। এই রাজ্যে তাই প্রতিটি ঘটনা ঘটছে এই একই দৃষ্টিকোণ থেকে। স্যার আরও একটা জিনিস শুনেছেন, মানে এই যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরহাদ হাকিম যখন বক্তৃতা রাখছিলেন, অতুল প্রসাদের সেই যে বিখ্যাত লাইন, সেটা দেখুন তিনি ভুল বলেছেন। আমি এটা নিয়ে খুব মাথা খারাপ করি না, এটা নিয়ে ভুল বলে ফেলেছেন, ভুলে গিয়েছেন, এগুলো বিষয় নয়। বিষয় হচ্ছে তারা কি কার্যক্রম করছেন। ভুল বক্তৃতা করলেন, ভুল বলে ফেললেন, ঠিক আছে, সেটা হতেই পারে, কিন্তু তারা কি পরিকল্পনা করছেন, গোটা রাজ্যটাকে তারা কোথায় নিয়ে গেছেন আজকে বলতে পারবেন না। বুক ফুলিয়ে যে এই রাজ্যের এই পরিকল্পনাটা করেছি, নির্বিঘ্নে হয়েছে, কোনো তোলাবাজি নেই, নিয়োগ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে। আজকেই আমাকে একজন ভিডিও পাঠালেন, এরকম তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য টাকা দাবি হচ্ছে। তো এসব কোত্থেকে? এসব তো আগে কখনো শুনিনি। এক তিরুপতি মন্দিরে আছে, টাকা দিলে তাড়াতাড়ি দেখানো যায়। আমি একবার ফিরে চলেছি, না দেবো না। মন্দির দর্শন করতে গেলে তিরুপতি ব্যাপারটাকে এত শুনেছি, তাই দেখতে গিয়েছিলাম কি তিরুপতি, গিয়ে দেখলাম আরেকটা ব্যবসার জায়গা। এটা তারাপীঠেও রয়েছে। তাহলে এটা ব্যবসা করছে, এইরকম ব্যবসা তো ইতিপূর্বে ভিআইপি লাইন নামে 500 টাকা 1000 টাকা করে নেওয়া হয়। কিসের? যারা যাচ্ছেন ধর্মপ্রাণ মানুষ, তারা নিজেরা বিচার করছেন না? ধর্ম করতে গেলেও কি দেবতার কাছেও তাদের জন্য অর্থ? তো দেবতাও কি অর্থের বশ? অর্থের বশ আমরা বলি, আমাদের বলি বলে আমাদের লোকে গাল করে, কিন্তু এই ঘটনা তো প্রমাণ হচ্ছে তাই। সবটাই বাণিজ্য, কোনো ধর্ম, কোনো রকম আত্মত্যাগ, কোনো রকম সমাজ পরিবর্তন কিছু না। টাকা দাও, বেঁচে থাকো। শিবের মাথার জলের কাঠমান্ডিও চালু হয়ে গেছে আর কি। এবং এই যে বাংলা ভাষা নিয়ে আমরা ইদানিংকালে মুখ্যমন্ত্রীর যে বাঙালি অস্মিতা দেখতে পাচ্ছি, তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেটা আরও এক ধাপ বাড়িয়ে তিনি বললেন যে ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন তিনি। ভাগ্যিস তিনি ভাষা আন্দোলন কি জানেন না। বাংলা ভাষার যদি সাম্প্রতিককালে কোনো রকম অধোগতি হয়ে থাকে বা দুর্গতি হয়ে থাকে, তার জন্য উনিই দায়ী। উনি যে সমস্ত শব্দ চয়ন করেন, যা কথা বলেন, বাংলা ভাষা নাকি? আমার তো কষ্ট হয় ভাবতে। এবং আজকে এই যে চারিদিকে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, তার জন্য দায়ী তো উনি। আজকে ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, এই ঘটনার উৎপত্তি দেখতে হবে। এমন তো নয় যে ভারতবর্ষের বুকে বাঙালি শ্রমিকেরা এই প্রথম বাইরে যাচ্ছেন, আগেও তো গিয়েছেন, আগে তাতে আক্রমণ হয়নি, এখন হচ্ছে কেন? এই অনুপ্রবেশের তত্ত্ব কে খাড়া করেছে? অনুপ্রবেশ করে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলেছেন, এবং সেই অনুপ্রবেশের তত্ত্ব নিয়ে বিজেপির মন্ত্রিসভায় থেকেছেন, বিজেপির সঙ্গে আঁতাত করেছেন, আরএসএস হাতে অস্ত্র দিয়ে দিয়েছেন। আরএসএস চাইছেন তার দুর্গা মমতা, তার ক্ষমতা যেন এখানে নিরাপদে থাকে। তিনি আজকে এইভাবে গোটা বাঙালি জাতিটাকে বিপদে ফেলেছেন। আর বাংলা ভাষা নিয়ে উনি কম কথা বললেই খুশি হব আমরা। বাংলা ভাষা স্কুলগুলো তুলে দিচ্ছেন। প্রান্তিক ছেলেমেয়েরা যারা মাতৃভাষায় লেখাপড়া শিখবে, মাতৃভাষায় লেখাপড়া না শিখলে লেখাপড়া শেখা যায় না। এটা আজকের কথা না, আমি পড়ছিলাম রামমোহনের সময় থেকে রামমোহন বলেছেন যে মাতৃভাষায় লেখাপড়া শিখতে হবে। এটা কি সাধারণ মানুষের আইওয়াসের চেষ্টা? একেবারে উনি ভাবছেন প্রচারের মোহে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন, বিভ্রান্ত হচ্ছেন। কিছু মানুষ তো বিভ্রান্ত হনই।